দেখো, একটা জিনিস, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে অ্যাটমসফিয়ার, জিওগ্রাফির মধ্যে আমাদের সেকেন্ড চ্যাপ্টার, যেটাকে বলা হচ্ছে অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডল। তো দেখো, প্রথমত আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে হোয়াট ইজ অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল জিনিসটা কি। এ লেয়ার অফ দ্য গ্যাসেস দ্যাট সারাউন্ডস দ্য প্ল্যানেট held in place by the earth gravity। আমি আবার বলছি, a layer of gases that surrounds the planet held in place by earth gravity। তো প্রথমত এই ক্লাস স্টার্টের আগে অবশ্যই খাতা এবং পেন নিয়ে অবশ্যই বসবেন। এই চ্যাপ্টারটার খুব ভাইটাল একটা চ্যাপ্টার। অনেক এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন এখান থেকে আমরা ডিসকাশন করব এবং একটু হায়ার স্টাডি লেভেলের পড়াশোনাটা করব। এর পাশাপাশি ওই ধরনের আমি যে প্রশ্নগুলো ক্লাসে আলোচনা করছি বা এমসিকিউ টাইপের প্রশ্নগুলো আমি বলতে বলতে যাব, সেগুলোকে অটোমেটিক্যালি নোট ডাউন করতে থাকবে। যেটা বলছিলাম একটু আগে, হোয়াট ইজ অ্যাটমসফিয়ার, এ লেয়ার অফ দ্য গ্যাসেস দ্যাট সারাউন্ড দ্য প্ল্যানেট হেল্ড ইন দ্য প্লেস বাই দ্য আর্থ গ্র্যাভিটি। তার মানে কি? মানে বলছে বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসের একটি স্তর, যেটা মাধ্যাকর্ষণের কারণে বা মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবীর চারপাশে আবদ্ধ রয়েছে। এটি জীবজগতের অস্তিত্ব রক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। তাহলে আমি যদি আবার বিষয়টাকে ইলাবোরেট করার চেষ্টা করি বা এক্সপ্লেন করার চেষ্টা করি, তাহলে আমি কি জিনিসটা পাচ্ছি? তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল, যেটা পৃথিবীকে ঘিরে থাকা একটা গ্যাসীয় স্তর। যেমন শীতকালে আমাদের শরীরের উপর কি থাকে, একটা চাদর দেওয়া থাকে, বা আমরা সোয়েটার পরে থাকি, বিভিন্ন ধরনের জ্যাকেট ইত্যাদি এটসেট্রা এটসেট্রা পরে থাকি। আমি এর মধ্যে কমন হিসেবে চাদরটাকে নিচ্ছি। সেই চাদরটা আমাদের শরীরে কি করে, রাউন্ড শেপে কি করা হচ্ছে, মুড়ি দেওয়া থাকে। তো আমরা এই যে এয়ার পার্টিকেলস, অর্থাৎ বায়ুর যে সমস্ত স্তরগুলো রয়েছে এবং বায়ুর মধ্যে যে সমস্ত পদার্থগুলো রয়েছে, ম্যাটেরিয়ালস রয়েছে, সেই সমস্ত পদার্থ বা ম্যাটেরিয়ালসগুলো কি করছে, পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসের একটি স্তর, যা মাধ্যাকর্ষণের কারণে পৃথিবীর চারপাশে আবদ্ধ রয়েছে। আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাব। যদি দুধের কথা ভাবি, দুধকে ফোটানো হচ্ছে, টকবক করে দুধকে ফোটানো হচ্ছে, এবং ফোটানোর পর যখন আমরা রেখে দিই, দুধের উপরিস্তর একটা কি পড়ে থাকে, স্তর পড়ে থাকে। সরি। সেটাকে আমরা কি বলি, সর বলে থাকি। তাহলে সেটাকে আমরা হাতে করে তুললে কিন্তু একটা মোটা থকথকে পদার্থ পাবো। আমাদের পৃথিবীর চারপাশেও এই ধরনের একটা স্তর লক্ষ্য করা যায়, যেটাকে কি বলছে, যেটা পৃথিবীর চারপাশে আবদ্ধ রয়েছে। এবং আমাদের মতো যে সমস্ত জীব রয়েছে, শুধু কেবলমাত্র মানুষই জীবের মধ্যে পড়ে না, অল ওভার যে সমস্ত রয়েছে, তা যে সমস্ত জীবরা রয়েছে, তাদের প্রত্যেকের তাদের প্রত্যেকের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমরা দেখি যে ন্যাশনাল জিওগ্রাফিতেও আমরা বিশেষভাবে দেখে থাকি ম্যান অ্যান্ড এনভায়রনমেন্টস, অর্থাৎ মানুষ আর প্রকৃতির মধ্যে একটা মিথস্ক্রিয়া, মানুষ এবং প্রকৃতির মধ্যে একটা রিলেশনশিপ, দ্য রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড এনভায়রনমেন্টস, অর্থাৎ মানুষের সাথে পরিবেশের কি আন্তঃসম্পর্ক লুকিয়ে রয়েছে। অর্থাৎ যদি এই পরিবেশ না থাকতো বা এই প্রকৃতি না থাকতো, তাহলে করে কিন্তু আমাদের এই ম্যান ম্যান পাওয়ার এটা কিন্তু থাকতো না, মানুষের অস্তিত্ব টিকে থাকতো না। ঠিক সেরকমই আমরা উদ্ভিদের কথা বলতে পারি, অন্যান্য যে সমস্ত প্রাণী রয়েছে তাদের কথা বলতে পারি। সেই জন্যই বলছে জীব এবং জগতের অস্তিত্বকে রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে, না অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল।
তো দেখো 1993 1993 খ্রিস্টাব্দে ক্লাইমেটোলজিস্ট আবহাওয়াবিদ হিডর ও অলিভার, দুজন ব্যক্তি হিডর অ্যান্ড অলিভার, এদের মতানুসারে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমাতে সমুদ্র পৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ধরা হয়েছে। মানে এই যে আমাদের ক্লাইমেটোলজিস্ট আবহাওয়াবিদ হিডর এবং অলিভার 1993-তে তারা বলছে সমুদ্র সমতল পৃষ্ঠ থেকে আপ টু যদি আমরা উপরের দিকে যাই তাহলে সেখানে গেলে আমরা দেখতে পাবো কি সেখানে যে বায়ুমণ্ডলের ঊর্ধ্ব সীমা সেই সীমাটা হচ্ছে 10,000 কিলোমিটার পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে বা দেখা যাচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ক্লাইমেটোলজিস্ট টলার 1992 উনি বলেছিলেন যে বায়ুমণ্ডলের 97% ভূপৃষ্ঠ থেকে মাত্র 30 কিমি উচ্চতার মধ্যে অবস্থান করে। তার মানে আমরা যদি বিষয়টাকে ভালো করে ভাবার চেষ্টা করি, যে ভূপৃষ্ঠের উপর আমরা বসবাস করছি, যেখানে আমাদের বাড়ি ঘরদোর রয়েছে, সেই যে ভূমি বা স্থানটা, সেই স্থানের উপর থেকে বলছে 97%, মানে তিনি বলছেন বায়ুমণ্ডলের 97% ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার উচ্চতার মধ্যেই কিন্তু অবস্থান করছে। বাকি 3% কিন্তু তার উপরের মধ্যে থাকে বা নিচের মধ্যে থাকে, সেটা কিন্তু তিনি এক্সপ্লেন করছেন না। আর বিশেষ করে এয়ার মাস অর্থাৎ বায়ুপুঞ্জ, বায়ুপুঞ্জ কিন্তু কি করছে এই পুরো বিষয়টাকে অর্থাৎ অ্যাটমসফিয়ার সিস্টেমটাকে কি করছে না কন্ট্রোল করার চেষ্টা করে। এয়ার মাস আমরা পরে পড়বো বায়ুপুঞ্জের সম্পর্কে। তো সে কি করছে পুরো বিষয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা এতক্ষণ দেখলাম যে অ্যাটমসফিয়ার সম্পর্কে বলা হচ্ছে, এছাড়াও হচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বায়ুমণ্ডলের যে ভিত্তি এবং হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীদের যে উক্তি, সেগুলো সম্পর্কে আমরা আলোচনায় আসার পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি বায়ুমণ্ডলের কিছু উপাদান রয়েছে। যদি আমাকে প্রশ্ন করা হয় বায়ুমণ্ডলের কি কি উপাদান রয়েছে স্যার, বায়ুমণ্ডলের 3টি উপাদান লক্ষ্য করা যাচ্ছে। সেই 3টি উপাদান কি কি রয়েছে, এটা হচ্ছে গ্যাসেস, একটা হচ্ছে কি স্টিম, আর একটা কি রয়েছে, আর একটা রয়েছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পার্টিকেলস, অর্থাৎ গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প আর হচ্ছে ধূলিকণা। এই 3টে ভাগে কিন্তু কি করা হয়েছে বিভক্ত করা হয়েছে। আমরা ক্লাস শুরু করার মধ্যেই কিন্তু অবশ্যই ভাবে ইংরাজি টার্মগুলোকে মনে রাখার চেষ্টা করব। গ্যাসীয় উপাদানের মধ্যে আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাবো এনসিইআরটি। এনসিইআরটি মানে মানে জানতে হবে, কারণ আমরা শুধু কেবলমাত্র শুনে গেলাম তা করলে কিন্তু হবে না। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই কোশ্চেন্স করতে হবে। এনসিইআরটি যেটার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট পলিসি 1961, 1961 সালে ভারত সরকার এবং তার অধীনস্থ রাজ্য স্তরে রাজ্য সরকারের যে এডুকেশন পলিসি, ঠিক আছে, সেই এডুকেশন পলিসি অনুযায়ী যে সমস্ত পুস্তকগুলিকে কি করা হয়েছে অনুমোদন দেওয়া হয়েছে, যেমন আমরা বলতে পারি সি সিবিএসসি, আইসিএসসি, এই ধরনের যে সমস্ত যে স্কুলগুলো রয়েছে তাতে যে সমস্ত বইগুলোকে কি করা হয়েছে অনুমোদন দেওয়া হয়েছে, তাদের ডেটা বা তাদের তথ্য আমাদেরকে কি করতে হবে, তাদের ডেটা বা তাদের তথ্য আমাদেরকে পাঠ করতে হবে। কেন,
পরীক্ষায় আমাদের কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আমরা বাংলা বইয়ে পড়ি, যেগুলো আমাদের কাছে কিন্তু কি গ্রহণযোগ্যতা পায় না, বা পেলেও আমরা দেখতে পাই এই সমস্ত বিষয়গুলোর মধ্যে কিন্তু অনেক ঘাটতি লক্ষ্য করা যায়। যেমন আমরা দেখতে পাবো এই গ্যাসীয় উপাদানের মধ্যে গোটা বায়ুমণ্ডলে 78.084% নাইট্রোজেন গ্যাস সমৃদ্ধ রয়েছে। অক্সিজেন 20.946% রয়েছে। এছাড়াও আমরা যদি বলি আর্গন গ্যাস 0.934% রয়েছে। কার্বন ডাই অক্সাইড রয়েছে 0.033%। এবং যে সমস্ত নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে তাদের মধ্যে আমরা দেখতে পাই নিয়ন, হিলিয়াম, আর্গন, জেনন, কেপটন, রেডন প্রভৃতি গ্যাস কিন্তু সমৃদ্ধ রয়েছে। তো যাই হোক, আমরা দেখতে পাবো 0.01% অধিকার করে রয়েছে হিলিয়াম, নিয়ন, ওজোন, হাইড্রোজেন, জেনন, রেডন, কেপটন, নাইট্রাস অক্সাইড, এগুলো কিন্তু রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এমসিকিউ প্যাটার্ন অনুযায়ী যে বায়ুমণ্ডলের সব থেকে যে গ্যাসের পরিমাণ অধিক বা বেশি, সেই গ্যাসের পরিমাণ বা সেই গ্যাসটির নাম হচ্ছে কি নাইট্রোজেন গ্যাস। এবার আমরা লক্ষ্য করব যে এই যে বায়ুমণ্ডলের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত, তাহলে দেখতে পেলাম 0.033% কিন্তু দেখতে পেলাম হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। এই ছিল হচ্ছে আমাদের গ্যাসীয় যে সমস্ত যে উপাদান, সেই গ্যাসীয় উপাদানের মধ্যে হচ্ছে বিভাজন। যদি আমরা দেখি জলীয় বাষ্প, এই জলীয় বাষ্পের ক্ষেত্রে আমরা কিন্তু কিছু কিছু জিনিস পাবো, যেগুলো কি কি না, বায়ুমণ্ডলের মোট ভর বলতে এখানে ওজনের কথা বলা হচ্ছে। মোট ভরের মাত্র 0.25% রয়েছে জলীয় বাষ্প, এবং 90% ভূপৃষ্ঠ থেকে 6 কিলোমিটার উচ্চতার মধ্যে কি করছে, অবস্থান করছে। মেরু প্রদেশ, উষ্ণ মরু অঞ্চল, জলীয় বাষ্পের পরিমাণ অতি সামান্য। এ অতি সামান্য বলেই বা অতি সামান্য হওয়ার কারণে কি দেখা যাচ্ছে, এখানে জলীয় বাষ্পের মাধ্যমে কুয়াশা, শিশির, বৃষ্টিপাত, তুষারপাত প্রভৃতি কিন্তু সৃষ্টি হয়ে থাকে। তোমরা যদি ইন ডিটেলসে কোনোদিন জানতে চাও যে কুয়াশা, শিশির, বৃষ্টিপাত, তুষারপাত স্যার কিভাবে হয়ে থাকে, সবাই যেদিন থাকবে আমি অবশ্যই এটাকে কিন্তু ইভালুয়েট করব। যদি তোমরা চাও যে কুয়াশা, শিশির, বৃষ্টিপাত, তুষারপাত কিভাবে হয়ে থাকে, এর একটা বিরাট বড় প্রসেস আছে। আজকে আমরা দেখি মেঘ করলো, বৃষ্টি হলো না, জামা কাপড় তুলে ঘরে তুলে নিয়ে চলে এলাম, দেখলাম বৃষ্টি হলো না। চারিদিকে মেঘ করেছে, এই বৃষ্টি আসবে, জামা কাপড় তুলে ফেললাম, কিন্তু আর বৃষ্টি হলো না। বাট হোয়াই? এর একটা কারণ আছে। সেই স্পেসিফিক কারণটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এটা কিন্তু অবশ্যম্ভাবীভাবে একটা লজিক কাজ করে এখানে, যেটাকে আমরা বলতে পারি যে ক্লাইমেটোলজিক্যাল লজিক। হ্যাঁ, যেটা আইএমডির তথ্য অনুযায়ী, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল যে ডিপার্টমেন্ট রয়েছে, যেটা আমাদের নিউ দিল্লিতে অবস্থিত, তাদের তথ্য অনুযায়ী কিন্তু এটাকে ইভাপোরেট করা হয়ে থাকে। তো এরপর দেখি হচ্ছে ধূলিকণা। এই ধূলিকণার ক্ষেত্রে আমরা দেখব যে বায়ুমণ্ডলে মিশে রয়েছে অজস্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র ধূলিকণা। কলকারখানা, তারপর হচ্ছে গাড়ির ধোঁয়া, অজৈব কণা, অগ্নুৎপাত, দাবানল, ছাই, উল্কাপাতের বিভিন্ন ছাই, সমস্ত কিছু নিয়েই কিন্তু বায়ুমণ্ডলে গঠিত হয়েছে। এই ধূলিকণা সূর্যের তাপ শোষণ করে বায়ুমণ্ডলকে কি করছে, উত্তপ্ত করে তুলছে। এই ধূলিকণাকে আশ্রয় করেই বাতাসে ভাসতে থাকে মেঘের সৃষ্টি হচ্ছে।
তাহলে ধূলিকণা কি করছে, এই ধূলিকণার ওপর বেস করে, ওকে বেস পয়েন্ট ধরে কি হচ্ছে, মেঘের কিন্তু সৃষ্টি হচ্ছে। তো এখানে আমরা আর একটা জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে অ্যারোসল। এই অ্যারোসল জিনিসটা কি, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। বায়ুতে যে সমস্ত ভাসমান কঠিন সূক্ষ্ম ধুলো, বালি, ছাই, ভস্ম, কার্বন, লবণ কণা, এইগুলো যখন থাকে, এই ভাসমান অবস্থায় যখন থাকছে, এটাকে তখন আমরা কি বলছি, এটাকে তখন আমরা বলছি হচ্ছে অ্যারোসল। এছাড়াও আমরা দেখতে পাই, আমরা এই যে বৈপরীত্য উত্তাপের কথা হয়তো আমরা জেনে থাকি, যেটাকে আমরা বলছি যে আহ, ওই ইনফ্লুয়েন্স অফ দ্য সোর্স অফ এনার্জি, যেটা আমাদের শক্তি আসছে এবং রিমাইন্ড ব্যাক, যেটা চলে যাচ্ছে। বৈপরীত্য উত্তাপ মানে সূর্য থেকে 200 কোটি ভাগের 1 ভাগ শক্তি কি হয়, আমাদের ভূপৃষ্ঠে শোষিত হয়ে আসে, এবং বাকিটা কি হয়, রিটার্ন হয়ে চলে যায়। তো এই যে প্রসিডিওর, এই প্রসিডিওরটাকে আমরা বলবো যে বৈপরীত্য উত্তাপ। এরও কিন্তু একটা লজিক ফ্যাক্টর কাজ করে থাকে। তো এই হচ্ছে আমাদের গল্প। এছাড়াও আমরা এই গল্পের মধ্যে আমরা পাবো যে বেসিক ফান্ডা, যেখানে আমরা দেখতে পাবো যে সূর্যের যে ক্ষতিকর আল্ট্রা ভায়োলেট রশ্মি, সেটা কিন্তু এই ওজোন স্তরই কিন্তু কি করে, সংরক্ষণ করে রাখে, শোষণ করে রাখে, পৃথিবীর তাপমাত্রাকে এই বায়ুমণ্ডলে নিয়ন্ত্রণ করে রাখে। আমাদের যে জলবায়ু এবং আবহাওয়ার যে পরিবর্তন ঘটছে বা ঘটার যে যার জন্য দায়ী, সেটা আমাদেরকে এই বায়ুমণ্ডল। প্রাণীদের বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করে থাকে কে, এই বায়ুমণ্ডল। এছাড়াও আমরা যদি দেখি এই বায়ুমণ্ডলকে মানুষ কিভাবে এফেক্টেড করছে, কারখানা, যানবাহনের ধোঁয়া ইত্যাদির মাধ্যমে, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসের অতিরিক্ত নিঃসরণের ফলে। আর একটা থাকে কার্বন মনোক্সাইড, আর একটা থাকে ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে, এবং গ্লোবাল ওয়ার্মিং এবং ওজোন স্তরের ক্ষয়, এগুলোও কিন্তু হয়ে থাকে। তো আমরা নেক্সট দিনকে আলোচনা করব বা পরের দিনকে আলোচনা করব বায়ুমণ্ডলের স্তর সমূহ, লেয়ার অফ অ্যাটমসফিয়ার, মানে বায়ুমণ্ডলকে কয়টি স্তরে বিভাজন করা হয়েছে, তার প্রত্যেকটা ভাগগুলো কি কি রয়েছে, প্রত্যেকটা ভাগের বৈশিষ্ট্য কি কি রয়েছে, তাদের মধ্যে থেকে কি কি আমরা তথ্য খুঁজে পাচ্ছি। আজকে আমরা যে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম, সেটা হচ্ছে বায়ুমণ্ডল কাকে বলে, এই বায়ুমণ্ডলের হচ্ছে কয়টি উপাদান রয়েছে এবং কি কি, ইন ডিটেলস উপাদানগুলিকে আলোচনা করলাম। অ্যারোসল কি, সেটাকে আলোচনা করলাম। বিভিন্ন গ্যাসীয় মাধ্যমগুলো, তাদের পার্সেন্টেজ কি রয়েছে এনসিইআরটি ডেটা অনুযায়ী, সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম। নেক্সট দিনকে আমরা আলোচনা করব বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সমূহগুলিকে নিয়ে। হ্যাঁ বলো। স্যার এরোসলের সাথে একটা আছে স্কিম, ওটা বুঝি হ্যাঁ সাসপেন্ড। হ্যাঁ হ্যাঁ, বলো স্যার বলো। আমাদের এরোসলের সাথে আরেকটা আছে এসপিএম, আচ্ছা, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। হ্যাঁ, সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার, যেটা হচ্ছে আমরা যদি দেখি বায়ুতে যখন হচ্ছে কিছু অণুবীক্ষণিক, ঠিক আছে, অণুবীক্ষণিক যে সমস্ত কঠিন অ্যারোসলগুলো, মানে অ্যাকচুয়াল অ্যারোসল মানে আমরা কি বলছি, যে ছাই, ভস্ম, এগুলো। আমরা তো কিছু ছায়াপথের যখন হচ্ছে মলিকিউলসগুলো বড় হয়, সেগুলোকে খালি চোখে দেখতে পাই, কিন্তু এমন কিছু ম্যাটেরিয়াল আমরা বায়ুর সঙ্গে মিশে থাকতে দেখি, যেগুলোকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। সেই অণুবীক্ষণিক যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো রয়েছে, অথবা জলীয় বাষ্পের কণা, হ্যাঁ, সেই তাদের সংস্পর্শে কি হচ্ছে, তাদের সংস্পর্শে কি হচ্ছে, অতি বড় হচ্ছে। মানে তাদের যে পার্টিকেলসগুলো, যেগুলো ধরো হয়তো আমি উদাহরণ হিসেবে বললাম 0.1,
সেন্টিমিটার হয়তো তার বেধটা ছিল, কিন্তু ক্রমে দেখা গেল ওয়ান ওয়ান সেন্টিমিটার হয়ে গেছে। তার মানে 0.9 সেন্টিমিটার তার কিন্তু ইনক্রিজ হয়েছে, ডিক্রিজ হয়নি, কিন্তু ইনক্রিজ হলো, বৃদ্ধি পেল। ফলে কি দেখা যাচ্ছে, অতি বড় হচ্ছে এবং দ্রবীভূত হতে পারছে না। এটা ভালো করে লক্ষ্য করে দেখো। আজকে ধরো কেউ, যখন আমরা বাচ্চা ছিলাম, বাবা মায়েরা কি করতো, বড় একটা বাথটপেতে কি করতো, আমাদেরকে চান করাতো। সেই বাথটপেতে যখন পূর্ণ কানায় কানায় জলে ভর্তি থাকতো, আমরা যদি সেখানে একা একা চান করতাম, আমরা কিন্তু ডুবে যেতাম এবং প্রাণ নাশের কিন্তু সম্ভাবনা থাকতো। এবার তুমি ইভ্যালুয়েট করে দেখো, যখন তোমার বৃদ্ধি ঘটলো, মানে এখন অবস্থায় ক্লাস 10 স্ট্যান্ডার্ডে তোমাকে যদি বাথটবেতে চান করতে বলা হয়, তুমি কি ডুববে? নিশ্চয়ই না। অর্থাৎ তোমার কি হয়েছে, তোমার কিন্তু বৃদ্ধি হয়েছে, ঠিক আছে, তোমার দৈহিক বৃদ্ধি ঘটেছে। এয়ার পার্টিকেলসের ক্ষেত্রেও ঠিক তাই। বায়ুর যে সূক্ষ্ম সূক্ষ্ম দানা বা কণাগুলো আছে, যেগুলো বাতাসে ভাসমান অবস্থায় ছিল, যেগুলো অণুবীক্ষণিক, যেগুলোকে আমরা অণুবীক্ষণিক যন্ত্র ছাড়া দেখতে পেতাম না, মাইক্রোস্কোপ ছাড়া নিজের চোখে সেগুলোকে দেখা যেত না, সেই সমস্ত এয়ার পার্টিকেলস বা হচ্ছে বায়ুর যে কণাগুলো রয়েছে, সেগুলোকে যখন আমরা সঠিকভাবে দেখার চেষ্টা করছি, সেখানে দেখতে পাচ্ছি সেই সমস্ত অণুবীক্ষণিক কণাগুলো যখন জলীয় বাষ্পের সংস্পর্শে আসছে, তখন তার কি হচ্ছে, তার কিন্তু বেধটা ইনক্রিজ হচ্ছে, আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। একটার সঙ্গে আরেকটা মার্জ হলে কি হয়, বৃদ্ধি পেয়ে যায়। ফলত দেখা যাচ্ছে কি, সেটা কিন্তু সেই জলীয় বাষ্পের যে পার্টিকেলস রয়েছে, সেখানে কিন্তু সে ডুবে যেতে পারছে না, সে ভাসমান অবস্থায় কিন্তু থেকে যাচ্ছে, যেটাকে আমরা বলে থাকি এসপিএম বা সাসপেন্ডেড পার্টি পার্টিকেট ম্যাটার, ঠিক আছে, পার্টিকুলেট, ঠিক আছে, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, ঠিক আছে, এটা কিন্তু আমরা বলে থাকি। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। Okay. তাহলে আমি কি কি প্রশ্নগুলো দিলাম সেগুলো মনে আছে তো, হ্যাঁ স্যার। না আর একবার বলে দেব? বলে দিন নাহলে একবার। প্রশ্ন হচ্ছে এখান থেকে থাকবে, যেটা আমাকে লিখে পাঠাতে হবে আগামী কালকেই, সেটা হচ্ছে যে বায়ুমণ্ডল কাকে বলে। একদম সুন্দর একটা ডেফিনেশন দিতে হবে, যে ডেফিনেশনে একদম পুঙ্খানুপুঙ্খ তথ্য থাকবে, এবং ওর সাথে সাথে লিখতে হবে প্রশ্ন, বায়ুমণ্ডলের উপাদান সমূহ আলোচনা করো। বা এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, বায়ুমণ্ডলের কয়টি উপাদান ও কি কি, বায়ুমণ্ডলের কয়টি উপাদান ও কি কি, প্রত্যেক প্রকার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। বায়ুমণ্ডলের কয়টি উপাদান ও কি কি, প্রত্যেক প্রকার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। এর সঙ্গে থাকবে অ্যারোসল কি, অ্যারোসল কি, ব্যাস এই হচ্ছে কোশ্চেন্স। আমি খুব বেশি কিন্তু পড়াইনি, আর খুব বেশিও পড়া দিইনি। তো এটা যেন হচ্ছে কালকের মধ্যে আমি প্রত্যেককেই বলছি যেন পেয়ে যায়, মানে যারা রেকর্ডিংটা শুনবে তারাও পাবে, আর যারা লাইভ ক্লাস করছে তারাও হচ্ছে অবশ্যই কালকের মধ্যে আমাকে পাঠিয়ে দিতে হবে। টাইম আমি বলিনি, কালকের মধ্যে তোমাদের টাইমের উপরে পাঠালেই হবে, কারণ প্রশ্নগুলোকে লিখে ফেলতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আমি মঙ্গলবার দিনকে আবার নেক্সট ক্লাস নেব। ওকে, ওকে স্যার। গুড নাইট। গুড নাইট স্যার।